আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আলোচনা করব গ্লুকোকর্টিকয়েডস নিয়ে। আমরা ফার্স্ট সেগমেন্টে থাইরয়েড নিয়ে জেনেছি এবং দ্বিতীয় সেগমেন্টে আমরা এখন গ্লুকোকর্টিকয়েডস নিয়ে আমরা এখন আলোচনা করব। গ্লুকোকর্টিকয়েডস এইটা কিন্তু এক্সামের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? সো আমরা এই জিনিসটা যতটুকু জানার দরকার ততটুকু আমরা জানবো। সো আমরা আজকে ক্লাসটা থরলি অ্যাটেন্টিভ থাকার চেষ্টা করব এবং যতটুকু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ঠিক ততটুকুই জানবো, না তার বেশি জানবো না তার কম জানবো। সো কর্টিকোস্টেরয়েডস এটা কোথা থেকে আসে, এটার সোর্সটা কী বা এটার অরিজিনটা কী? সো আমরা কর্টিকোস্টেরয়েড বলতে আমরা একটা হরমোনকে বুঝাই না। দেখো এখানে লিখছে যে কর্টিকোস্টেরয়েড বলতে আমরা মিনারেলো কর্টিকয়েডকে বুঝাই, গ্লুকোকর্টিকয়েডকে বুঝাই এবং কিছু সেক্স হরমোনস আছে সেগুলোকেও কিন্তু আমরা বুঝাই। তাহলে কর্টিকোস্টেরয়েডসের মধ্যে এই যে মিনারেলো কর্টিকয়েড এটা আসে জোনা গ্লোমেরুলাসা থেকে, হ্যাঁ, আর জোনা ফ্যাসিকুলাটা এটা আসে এখান থেকে আসে গ্লুকোকর্টিকয়েড। সো আজকের যে টপিকটা গ্লুকোকর্টিকয়েড, তাহলে তোমাকে যদি বলে যে গ্লুকোকর্টিকয়েড কোথা থেকে আসে, তুমি বলবা স্যার বা ম্যাডাম ইট ইজ সিনথেসাইজড ফ্রম জোনা ফ্যাসিকুলেটা, ঠিক আছে? আর রেটিকুলারিস থেকে সেক্স হরমোন আসে। এই তিনটা হচ্ছে, এই তিনটাকে আমরা মনে রাখি কীভাবে, জিএফআর দিয়ে মনে রাখি। জিএফআর, জি ফর গ্লোমেরুলোসা, এফ ফর ফ্যাসিকুলেটা এবং আর ফর রেটিকুলারিস, ঠিক আছে? তাহলে আমার সাথে একবার বলো, জোনা গ্লোমেরুলোসা থেকে মিনারেলো কর্টিকয়েড আসে, গ্লুকোকর্টিকয়েড আসে মাঝখানের লেয়ার থেকে, মানে ফ্যাসিকুলোটা থেকে গ্লুকোকর্টিকয়েড আসে এবং সেক্স হরমোনটা আসে জোনা রেটিকুলারিস থেকে। তাহলে গ্লুকোকর্টিকয়েডস কীভাবে কাজ করে, হ্যাঁ, এই জিনিসটা এক্সামের জন্য জানার দরকারটাই। তবে যতটুকু যদি তোমরা এমনি বেশি জানতে চাও তাহলে একটা ফ্লো চার্ট হিসেবে এখানে আমি নিয়ে আসছি তোমাদের জন্য, এই জিনিসটা জানলেই যথেষ্ট। মেকানিজম অফ গ্লুকোকর্টিকয়েডস হচ্ছে, প্রথমে সে সেলের মধ্যে ঢুকবে, তারপরে সাইটোপ্লাজমে কিছু রিসিপ্টর থাকে। আমরা জানি রিসিপ্টর কিছু, ধর এটা যদি সেল হয়, এই সেল মেমব্রেনে কিছু রিসিপ্টর থাকে, সেলের সাইটোপ্লাজমে কিছু রিসিপ্টর থাকে এবং সেলের নিউক্লিয়াসের ভেতরে কিছু রিসিপ্টর থাকে। তাহলে তোমাকে যেটা জানতে হবে, গ্লুকোকর্টিকয়েডস বা যে কোনো স্টেরয়েড হরমোনের যে রিসিপ্টরগুলো থাকে, সব স্টেরয়েড হরমোনের রিসিপ্টর কিন্তু কোথায় থাকে বলো তো? সাইটোপ্লাজম অফ দ্য সেলে থাকে, সেল মেমব্রেনে থাকে না। এই জায়গাতে কিন্তু পোলাপাইন খুবই মিস্টেক করে দেয় অনেক সময়, যে নর্মালি তো তারা জানে যে গ্লুকোকর্টিকয়েড নর্মালি সেল মেমব্রেনের যে রিসিপ্টরগুলো থাকে বা যে কোনো ড্রাগের যে রিসিপ্টরগুলো থাকে সেগুলো কোথায় থাকে? সেগুলো থাকে সেল মেমব্রেনে থাকে। কিন্তু তাই দ্যাটস দ্য রিজন হোয়াই নর্মাল ট্রেন্ড অনুযায়ী যদি জিজ্ঞেস করা হয় যে গ্লুকোকর্টিকয়েডসের রিসিপ্টর কোথায় থাকে, তাহলে যেহেতু মেজরিটি অফ দ্য পোর্শনে বা মেজরিটি অফ দ্য কেসে সেল মেমব্রেনে থাকে সেলের রিসিপ্টার বা ড্রাগসের রিসিপ্টার, তাই ওই রুল অফ দ্য থাম অনুযায়ী পোলাপাইন বলে ফেলে যে মেমব্রেনে থাকে বা সেল মেমব্রেনে থাকে বা সারফেসে থাকে। কিন্তু এটা একটু ব্যতিক্রম, এটা হচ্ছে সেল মেমব্রেনে থাকবে না, নিউক্লিয়াসে থাকবে না, এটা থাকবে সাইটোপ্লাজমে থাকবে। হ্যাঁ, কথাটা আমি 2-3 মিনিট ওয়েস্ট করে কেন বললাম, কারণ এই জিনিসটা পোলাপাইন ভুল করে এই জন্য। তারপরে যখন সাইটোপ্লাজমে যায়, ওই রিসিপ্টরের সাথে যখন বাইন্ড করবে তখন একটা কনফরমেশনাল চেঞ্জ ঘটবে, মানে একটা স্ট্রাকচারাল এবং একটা কনফরমেশনাল চেঞ্জ ঘটবে। হ্যাঁ, মানে সেখানে কিছু পরিবর্তন ঘটবে, হ্যাঁ, তার অবকাঠামোগত কিছু পরিবর্তন ঘটবে, তার গঠনগত কিছু পরিবর্তন ঘটবে। এবং যখন পরিবর্তনটা ঘটবে তখন সে সাইটোপ্লাজমে তো সে বাইন্ড করছে না, তাহলে গ্লুকোকর্টিকয়েডের থাকা যে রিসেপ্টরটা সাইটোপ্লাজমে ছিল সেটার সাথে বাইন্ড করে একটা কমপ্লেক্স ফর্ম করবে। সেই কমপ্লেক্সটার নাম হচ্ছে গ্লুকোকর্টিকয়েড রিসিপ্টর কমপ্লেক্স। তারপরে কনফরমেশনাল চেঞ্জ যখন হবে এই রিসেপ্টর কমপ্লেক্সের, তখন সেইটা আলটিমেটলি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে চলে যাবে। নিউক্লিয়াসে যখন যাবে, নিউক্লিয়াসে গিয়ে নিউক্লিয়াসের ভিতরে কী থাকে? ডিএনএ থাকে, জিন থাকে। হ্যাঁ, তাহলে ওই ডিএনএর সাথে সে ইন্টারাক্ট করবে, মানে রিয়াকশন করবে। এবং ডিএনএতে বিভিন্ন রকমের নিউক্লিয়ার প্রোটিনস থাকে। তোমরা আগে থেকেই জানো ডিএনএর কাঠামো যদি আমরা এরকম ডাবল হেলিক্স চিন্তা করি, এর মধ্যে কিছু নিউক্লিয়ার প্রোটিন থাকে। তাহলে চিন্তা করো, এইটা ছিল একটা ডিএনএ ধরে নিলাম সেই, আর এই পিঙ্ক কালার যে স্ট্রাকচার এইটা হচ্ছে ফর এক্সাম্পল ওই এটা ছিল রিসিপ্টার গ্লুকোকর্টিকয়েডের, আর এটা ছিল গ্লুকোকর্টিকয়েড যেটা ছিল সাইটোপ্লাজমে, ঠিক আছে? এখানে গ্লুকোকর্টিকয়েড এবং সাইটোপ্লাজমের সাথে যেই ঘটলো, মানে যেই রিয়াকশানটা ঘটলো, সেই রিয়াকশান ঘটার কারণে এটা ছিল সাইটোপ্লাজম, ধরে নাও এটা সাইটোপ্লাজম, এটা ছিল সেলের নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে এই যেই একটা রিয়াকশানটা ঘটলো তাদের মধ্যে, এই রিয়াকশানটা ঘটার কারণে তাদের মধ্যে একটা কনফরমেশনাল চেঞ্জ ঘটছে এই রিসিপ্টার এবং গ্লুকোকর্টিকয়েডের মাঝে, এবং তখন
এই গ্লুকোকর্টিকয়েডটা কনফরমেশনাল চেঞ্জ ঘটার কারণে আলটিমেটলি নিউক্লিয়াসের ভেতরে চলে যাবে। নিউক্লিয়াসের ভেতরে আসার পর সে আলটিমেটলি এই ডিএনএ বা হচ্ছে যে এখানে যে নিউক্লিয়ার প্রোটিনগুলো আছে সেগুলোর সাথে সে রিয়াকশন করবে। রিয়াকশন করার পর কী হবে? রিয়াকশন করার পর সে গ্লুকোকর্টিকয়েড আলটিমেটলি এগুলোর সাথে বাইন্ড করে ফেলবে। তারপরে আমরা কি জানি ডিএনএ থেকে কী হয়? ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন হয়, হ্যাঁ, মানে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে কী হয়? এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় ট্রান্সলেশনের মাধ্যমে। তাহলে এমআরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলতেছি ট্রান্সক্রিপশন, আর এই প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলতেছি ট্রান্সলেশন। তাহলে এই ট্রান্সক্রিপশন অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সলেশন প্রক্রিয়া, হ্যাঁ, এই কয়েকটা প্রক্রিয়া তখন অল্টার্ট হবে, অল্টার্ট হয়ে তখন নিউ প্রোটিন সিনথেসিস হবে। ঠিক আছে, নিউ প্রোটিন সিনথেসিস হবে এবং এভাবেই একটা সেল তার রেসপন্স দেবে। সেলের রেসপন্স মানেই হচ্ছে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, কারণ সেল তার রেসপন্স যখনই দেয় তখন সে প্রোটিন তৈরি করার মাধ্যমে কিংবা প্রোটিনের মেটাবলিজম চেঞ্জ করার মাধ্যমে কিংবা আয়ন চ্যানেলের ফসফোরাইলেশনের মাধ্যমে কিন্তু সে রেসপন্স দেয়। ঠিক আছে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট তোমার জানার জন্য একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন যেই জিনিসটা লাগবে, যেই জিনিসটা পরীক্ষাতে খুবই অহরহ জিজ্ঞেস করে, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ গ্লুকোকর্টিকয়েডস। অ্যান্ড এই ক্লাসিফিকেশনটা বেসিক্যালি দুইভাবে আমরা দেখব। একটা হচ্ছে অ্যাকশনের উপর বেসিস করে আমরা তার ক্লাসিফিকেশন দেখি। কী কী অ্যাকশনের উপর বেসিস করে দেখো, এখানে তোমাদের জন্য আমি লিখে নিয়ে আসছি অনেক কষ্ট করে। সেটি হচ্ছে একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, এটি হচ্ছে লং অ্যাক্টিং। ঠিক আছে, তো শর্ট অ্যাক্টিং সেটাকে আমরা বলতে কি হাইড্রোকর্টিসন, বা হাইড্রোকর্টিসনের অপর নাম হচ্ছে কর্টিসল। তোমরা এই কর্টিসল নামটা অনেক বেশি শুনেছো হয়তো স্ট্রেস হরমোনের জন্য, হোয়াট এভার। সো শর্ট অ্যাক্টিংয়ের নাম হাইড্রোকর্টিসন, ইন্টারমিডিয়েট অ্যাক্টিংয়ের নাম হচ্ছে প্রেডনিসলন, মিথাইল প্রেডনিসলন, ট্রায়ামসিনোলন। সো এবং ডেফলাজাপোর্ট এটা অতটা গুরুত্বপূর্ণ না, প্রথম তিনটাই গুরুত্বপূর্ণ এবং সব থেকে ইম্পর্টেন্টের নাম হচ্ছে প্রেডনিসলন। এইটা আমরা নেফ্রোটিক সিনড্রোমে ইউজ করি এবং আরও কিছু কন্ডিশনস আছে যেগুলোতে আমরা প্রেডনিসলন ইউজ করি। বিশেষ করে যদি কারো ফেশিয়াল পালসি থাকে, ফেশিয়াল পালসি লাইক বেলস পালসি যদি থাকে, তখন প্রেডনিসলনটা উইদিন 10 ডেজের মধ্যে ইউজ করলে ভেরি ইফেক্টিভ পাওয়া যায়। যাক, সেটা পরে জানবো আমরা। সো আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রেডনিসলন, মিথাইল প্রেডনিসলন, ট্রায়ামসিনোলন, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং গ্লুকোকর্টিকয়েডস। লং অ্যাক্টিং গ্লুকোকর্টিকয়েডসের মধ্যে হচ্ছে ডেক্সামিথাসন, বেটামিথাসন। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো অ্যাজমাতেও ইউজ করা হয়। ঠিক আছে, এখন কথা হচ্ছে গ্লুকোকর্টিকয়েডের কী ইফেক্ট আছে, এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট, ভাইভাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিজ্ঞেস করে। একটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট থাকে, কীভাবে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট হয় সেটা আমরা দেখব। একটা হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ ইফেক্ট থাকে, কীভাবে ইমিউনোসাপ্রেসিভ ইফেক্ট হয় সেটাও আমরা দেখব। একটা হচ্ছে পারমিসিভ ইফেক্ট থাকে। পারমিসিভ ইফেক্ট মানে হচ্ছে কিছু হরমোন থাকে যেগুলো অন্য সাবস্টান্সের অনুপস্থিত হইলে তার কাজ করতে পারে না, কিন্তু স্পেসিফিক কিছু সাবস্টান্স বা স্পেসিফিক কিছু হরমোনস যদি আসে তখনই সেই আদার হরমোনগুলো তার অ্যাপ্রোপ্রিয়েট ফাংশন কিন্তু করতে পারে। এই ইফেক্টটাকেই বলতেছি পারমিসিভ ইফেক্ট বা পারমিসিভ অ্যাকশন। সো গ্লুকোকর্টিকয়েডের উপস্থিতিতে বেশ কিছু হরমোনস আছে যেগুলো তার পার্টিকুলার কাজগুলো করতে পারে। যদি বডিতে গ্লুকোকর্টিকয়েডস না থাকে তাহলে ওই সব হরমোন তাদের নিজস্ব ডিস্টাইন্ড যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু আর করতে পারে না। এই ঘটনাটাকে আমরা বলতেছি পারমিসিভ ইফেক্ট। ঠিক আছে, এই জিনিসটাকে একটু ভালোভাবে বুঝতে গেলে তোমাকে আমি একটা এক্সাম্পল দিই। ধরো এখানে আছে সচিন এবং আরেকটা হচ্ছে যে সেহবাগ। সচিন এবং সেহবাগ ক্রিকেট খেলতেছে এবং ওপেনিং জুটি। মেজরিটি অফ দ্য টাইমস দেখা যায় যখন সেহবাগ ধুমধাম করে অ্যাগ্রেসিভ ব্যাটিং করে তখন সচিনও ভালো খেলে, কিন্তু যদি সেহবাগ যেদিন ডাক খায় সেদিন সচিনও হচ্ছে যে 10 রান করে বা 15 রান করে। সো সচিনকে ভালো খেলতে গেলে সেহবাগের উপস্থিতি লাগে। এই জিনিসটাই এখানে সেহবাগ হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস। ঠিক আছে, আর সচিন হচ্ছে ধরো যে গ্লুকাগন বা ইনসুলিন বা আরও অন্যান্য রকম হরমোন থাকে। ঠিক আছে, সো যদি আদার্স হরমোনগুলোকে ভালো করতে হয় বা তাদের কাজ সম্পন্ন করতে হয় তাহলে সচিনকে ফায়ার করতে হবে, সেহবাগকে ফায়ার করতে হবে। সেহবাগ ক্লিক না করলে সচিন ক্লিক করবে না। সো গ্লুকোকর্টিকয়েড ক্লিক না করলে আদার্স হরমোনগুলো ক্লিক করবে না। সো গ্লুকোকর্টিকয়েড যদি ক্লিক করে আদার হরমোনগুলো ক্লিক করবে। তাহলে এই ঘটনাটাকে আমরা বলতেছি পারমিসিভ ইফেক্ট। ঠিক আছে, আবার গ্লুকোকর্টিকয়েডের অ্যান্টি অ্যালার্জিক ইফেক্ট আছে, এটাও আমরা দেখব, এবং অ্যাকশন অন মেটাবলিজম আছে, এটা আমরা মোটামুটি পরবর্তী দিকে দেখব। তাহলে তোমাকে এই 4টা কথা ভাইবার জন্য অহরহ মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টটা সে কীভাবে করে, এটা কিন্তু একটা রিটেনের জন্য পেইড কোশ্চেন, নট অনলি রিটেন বাট ভাইবার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ক্রুশাল। ঠিক আছে, তাহলে আমরা দেখি প্রথমে লিখছে যে ইট ইনক্রিজেস দ্য কনসেন্ট্রেশন অফ দ্য নিউট্রোফিলস ইন দ্য সার্কুলেশন। ঠিক আছে, তাহলে নিউট্রোফিলের সার্কুলেশন যদি হয়, ঠিক আছে, তাহলে
লিম্ফোসাইট, মনোসাইট, ইউসিনোফিল, বেজোফিল এগুলা কিন্তু তখন কমে দিচ্ছে। কারণ আমরা জানি এগুলা সার্কুলেশনে নিউট্রোফিল বেড়ে যাচ্ছে, মানে সাইট অফ ইনফ্লামেশনে নিউট্রোফিল কমে যাচ্ছে। আমরা আগেই প্যাথোলজিতে, তোমরা হয়তো এখন পড়ো নাই, যখন প্যাথোলজি পড়বা তখন জানবা, ধরে নাও এটা একটা ব্লাড ভেসেল, হ্যাঁ, আর এটা ধরো যে এখানে একটা ইনফেকশন চলতেছে, এই জায়গাতে গোল করে যেটা আঁকালাম সেই জায়গাতে ধরে নাও বা ইয়েলো কালারে যেটা মার্ক করতেছি সেটা হচ্ছে এখানে ইনফ্লামেশন চলতেছে। তাহলে যে কোনো জায়গাতে ইনফ্লামেশন যখন চলে তখন কি আসে, ইনফ্লামেটরি সেল আসে। ইনফ্লামেটরি সেলটা কি, ইনফ্লামেটরি সেলের নাম হচ্ছে নিউট্রোফিল। তাহলে সে সার্কুলেশন থেকে চলে আসবে সাইট অফ অ্যাকশনে। কিন্তু যদি তাহলে এটা যদি হয় তাহলে কিন্তু ইনফ্লামেশন হবে, ঠিক আছে। যদি নিউট্রোফিল সার্কুলেশন থেকে সাইট অফ অ্যাকশনে আসে তখনই কিন্তু ইনফ্লামেশন হবে। যদি নিউট্রোফিল সার্কুলেশন থেকে মানে অ্যাকচুয়াল সাইটে যদি না আসে তখন কিন্তু আর ইনফ্লামেশন হবে না, ঠিক আছে। তাহলে এখানে ইনফ্লামেশন হওয়ার জন্য কোনটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল যদি সার্কুলেশনে বেশি থাকে তাহলে কী হবে, তাহলে সাইট অফ অ্যাকশনে কিন্তু নিউট্রোফিল আসবে না, কারণ নিউট্রোফিল সাইট অফ অ্যাকশনে আসার আগে সার্কুলেশনে বেশি আছে, হ্যাঁ। তাহলে সার্কুলেশনে যদি নিউট্রোফিল বেশি থাকে তার মানে কি, সে সাইটে আসে নাই, তাহলে ইনফ্লামেশন হইলো না, তখন ইনফ্লামেশন কমে গেল, ঠিক আছে। তার মানে গ্লুকোকর্টিকয়েড যে কাজটা করে সেটি হচ্ছে সে নিউট্রোফিলকে সাইট অফ ইনফ্লামেশনে আসতে দেয় না। এই জন্য সাইট অফ ইনফ্লামেশনে যদি নিউট্রোফিল না আসে তার মানে কি, নিউট্রোফিল ঘরের মধ্যেই থাকবে। নিউট্রোফিলের ঘরটা হচ্ছে যে কনসেন্ট্রেশন, এই যে সার্কুলেশন, মানে ব্লাড ভেসেলে সে বেশি থাকবে। বিষয়টাকে তুমি আরেকভাবে চিন্তা করতে পারো, যদি বাইরে ডাকাত থাকে বেশি, হ্যাঁ, ডাকাত যদি কোনো একটা জায়গাতে ধরে যে চোরের উপদ্রব বেড়ে গেছে, হ্যাঁ, তাহলে এখন তুমি চোরটাকে যদি কমাতে চাও তাহলে পুলিশ আসবে। এখন পুলিশ যদি সেখানে আসে তাহলে কী হবে, চোর আর পুলিশের মধ্যে মারামারি বেশি ঘটবে, ঠিক আছে। তার মানে এখানে রক্তপাত ঘটবে, ভায়োলেন্স বেশি ঘটবে। এখন তুমি যদি ভায়োলেন্স না চাও তাহলে তুমি কী করবা, তুমি ওই যে পুলিশ আছে পুলিশকে তুমি সাইট অফ অ্যাকশনে আসতেই দিবা না। তুমি পুলিশকে বলো, ভাই পুলিশ, আপনি পুলিশ স্টেশনের মধ্যেই থাকেন কিংবা আপনি আপনার বাসার মধ্যে ঘুম পারেন, সাইট অফ অ্যাকশনে আপনি আসেন না, কারণ সাইট অফ অ্যাকশনে গেলে চোর আর পুলিশের মধ্যে লড়াই ঘটবে। আর চোর আর পুলিশের মধ্যে লড়াই ঘটলেই এখানে প্রচুর পরিমাণে ব্লিডিং হবে, প্রচুর পরিমাণে ভায়োলেন্স হবে এবং ইনফ্লামেশন ঘটবে, ঠিক আছে। তাহলে তুমি কী করলে, গ্লুকোকর্টিকয়েড খাইলা। গ্লুকোকর্টিকয়েড খাইলে কী হবে, গ্লুকোকর্টিকয়েড বা স্টেরয়েড হরমোন খাইলে কী হবে, এই পুলিশ বা এই নিউট্রোফিল সে সার্কুলেশনের মধ্যেই থাকবে, সে তখন এই সাইট অফ অ্যাকশনের মধ্যে যাবে না, সে মানে ক্রাইম সিনের মধ্যে সে যাবে না, ঠিক আছে। সো এটাই বলছে আর কি, ঠিক আছে। এক নম্বর এটা পয়েন্ট আকারে বলবা, এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট হচ্ছে সে ইনক্রিজেস দ্য কনসেন্ট্রেশন অফ নিউট্রোফিল ইন দ্য সার্কুলেশন, মিনিং দ্যাট ইট উইল ডিক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য নিউট্রোফিল এট দ্য সাইট অফ দি অ্যাকশন অর অ্যাট দ্য সাইট অফ দ্য ইনফ্লামেশন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে নিউট্রোফিল যদি না আসে তাহলে এখানে ম্যাক্রোফেজও সেরকম আসবে না, ঠিক আছে। ম্যাক্রোফেজের যেই ফাংশন রয়েছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, সেই ফাংশনটাও কমে যাবে। ইনফ্লামেশন হওয়ার জন্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের ফাংশনটা দরকার, এবং ইনফ্লামেটরি কিছু মিডিয়েটার থাকে, যেমন হচ্ছে লিকোট্রিন, ইন্টারফেরন, গামা, এগুলার পরিমাণও সে কমাই দিবে। এবং ফসফোলাইফেজ A2 এর যেই পাথওয়েটা আছে সেটাকে সে ইনহিবিট করবে। এই পাথওয়েটা আমি তোমাদেরকে আর বলবো না, কারণ এটা তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়ে আসছো। মেমব্রেন লিপিড আছে, ফসফোলাইপেজ ভাঙার কারণে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে 2টা পাথওয়ে আসে, একটা সাইক্লোঅক্সিডেজ পাথওয়ে এবং লাইপোক্সিনেজ পাথওয়ে। এবং এখানে এই 2 পাথওয়ের মাধ্যমে অনেকগুলা ইনফ্লামেটরি মিডিয়েটার্স তৈরি হয়, যেমন লিকোট্রিন, হ্যাঁ, যাকে এগুলো তোমরা আমি আর বলতে চাচ্ছি না, এগুলো প্যাথোলজিতে আরও ভালো করে পড়বা। আপাতত জাস্ট মনে রাখো যে ফসফোলাইপেজ A2 এর মাধ্যমে কিছু ইনফ্লামেটরি মিডিয়েটার্স তৈরি হয়, সেগুলো আর এখানে তৈরি হবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে সাইক্লোঅক্সিনেজ 2, এই পাথওয়েটার ইনহিবিশন হবে, কারণ অ্যারাকিডোনিক অ্যাসিড পাথওয়ে তো ইনহিবিটেড হয়ে যাচ্ছে, তাহলে সাইক্লোঅক্সিনেজ পাথওয়েটাও ইনহিবিটেড থাকবে। এবং ইনফ্লামেটরি কিছু সেলস থাকবে, সেগুলোকে করতে দিবে না। ভেজো কনস্ট্রিকশন করবে, কারণ ইনফ্লামেশন হতে হলে ভেজো ডাইলেশন হতে হয়। ভেজো ডাইলেশন হইলেই আলটিমেটলি এই নিউট্রোফিলগুলো তার ব্লাড ভেসেল থেকে সাইট অফ অ্যাকশনে আসবে, কিন্তু এখানে তার অপোজিটটা করলে নিউট্রোফিল আর বেরোতে পারবে না। আবার মাস্ট সেলের অ্যাক্টিভিটি কমায় দেয়। মাস্ট সেলের অ্যাক্টিভিটি কমানোর কারণে কিন্তু অ্যান্টি অ্যালার্জিক ইফেক্ট আমরা পাচ্ছি, ঠিক আছে। এবং এখানে ক্যাপিলারি পারমিবিলিটিটাও কমায় দিচ্ছে, কারণ মাস্ট সেলের ডিগ্রানুলেশনটা হচ্ছে না, এবং হিস্টামিনের যেই পরিমাণ সেটাও কমায় দিচ্ছে, বেজোফিলের অ্যাক্টিভিটি কমায় দিচ্ছে এবং মাস্ট সেলের অ্যাক্টিভিটি কমায় দিচ্ছে। এই মাস্ট সেল, হিস্টামিন এবং বেজোফিলের অ্যাক্টিভিটি কমানোর কারণে সে কিন্তু অ্যান্টি অ্যালার্জিক ইফেক্ট তৈরি করতেছে। তাহলে লাস্টের 2টা পয়েন্ট নট অনলি ফর ইনফ্লামেটরি পারপাস বাট অলসো ফর অ্যান্টি অ্যালার্জিক পারপাস। তাহলে তোমাকে কোশ্চেন যখন আসবে তুমি এই কয়েকটা কথা সিকোয়েন্সিয়ালি বলবা। ইমিউনোসাপ্রেসিভ ইফেক্ট কীভাবে করে, কারণ দেখো আমরা আগে বলছি সে তার অ্যান্টিজেনের রেসপন্সটা কমাই দিচ্ছে, ফ্যাগোসাইটোসিক অ্যাক্টিভিটি কমাই দিচ্ছে এবং ইন্টারলিউকিন এবং হচ্ছে টি হেল্পার সেলের ফাংশনগুলো কমাই দিচ্ছে। পারমিসিভ অ্যাকশন কীভাবে করতেছে দেখো, আমরা বললাম না যে গ্লুকোকর্টিকয়েড উপস্থিত থাকলে কিছু কিছু হরমোন তাদের ফাংশনগুলো করবে, যেমন
গ্লুকাগনের যে ফাংশনটা আছে ক্যালোরিজেনিক ইফেক্ট এটা সম্পূর্ণ হবে। লাইপোলাইটিক ফাংশন যেটা আছে ক্যাটেকোলামাইন্স মানে অ্যাড্রিনালিন হরমোনের যেগুলো কাজ আছে সেগুলো কিন্তু তখন সম্পূর্ণ হবে, এবং ক্যাটেকোলামাইন যে ভেজোকনস্ট্রিকশন করে তখনও কিন্তু সম্পূর্ণ হবে যদি কিনা গ্লুকোকর্টিকয়েড থাকে। তাহলে কি বললাম, গ্লুকাগন তার কাজ করতে পারবে, হ্যাঁ, লাইপোলাইটিক ক্যালোরিজেনিক ইফেক্ট করতে পারে, লাইপোলাইটিক অ্যাক্টিভিটি এবং ভেজোকনস্ট্রিকশনের অ্যাক্টিভিটি যেগুলো কিনা ক্যাটেকোলামাইনের কাজ সেগুলো সম্পূর্ণ হবে, এবং ক্যাটেকোলামাইনের কাজ কিন্তু ব্রঙ্কো ডাইলেশন করাও। সো এই ক্যাটেকোলামাইনের কাজ ব্রঙ্কো ডাইলেশন করা, ভেজোকনস্ট্রিকশন করা এবং লাইপোলাইটিক ইফেক্ট এগুলো সম্পূর্ণ হবে যদি কিনা গ্লুকোকর্টিকয়েড থাকে। যদি গ্লুকোকর্টিকয়েড না থাকে তাহলে এই হরমোনগুলা এই সব কাজগুলো আর কিন্তু করতে পারবে না, ঠিক আছে। এখন হচ্ছে যে তুমি কখন গ্লুকোকর্টিকয়েড দিবা, যদি কারো অ্যাড্রিনাল রিপ্লেসমেন্ট থেরাপি দরকার হয় তখন আমরা দিতে পারি। আবার যদি কারো অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি থাকে, এটা কিন্তু ভাইভা প্লাস অসপি প্লাস রিটেন সবগুলোর জন্যই কিন্তু এই জিনিসটা লাগে। তাহলে অ্যাড্রিনাল কর্টিক্যাল হাইপার ফাংশন যদি থাকে, অ্যাড্রিনাল হাইপারপ্লেসিয়া, কুশিং সিনড্রোম, অ্যালডোস্টেরোনিজম যদি কারো থাকে, এবং নন অ্যাড্রিনাল কিছু কজ থাকে যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ইনহেলার আমরা যেটা ইউজ করি না, এখনকার ইনহেলারে তোমার লং মানে স্টেরয়েডও থাকে, আবার থাকে ব্রঙ্কোডাইলেটারও থাকে, ঠিক আছে, মানে সালমোটেরল, ফরমোটেরল এগুলো থাকে, আবার এগুলোর সাথে আবার কম্বাইন্ড ওয়েতে এখনকার ইনহেলার পাওয়া যায়, ঠিক আছে, কম্বিনেশন অফ বোথ গ্লুকোকর্টিকয়েডস অ্যান্ড যে ফরমোটেরল, সালমোটেরল, সালবিউটামল এগুলোর কম্বিনেশন থাকে, ঠিক আছে। আবার অ্যালার্জিক বা অ্যানাফাইলেক্সিস অ্যাকশন যদি কারো হয়, অ্যানাফাইলেক্সিস আমরা পড়বো একটা, তোমরা পড়বা এটা ইমিউনোলজিতে পড়বা। কন্ট্যাক্ট ডার্মাটাইটিস যদি কারো অ্যালার্জিক একটা এক্সিমা থাকে, কিংবা ড্রাগ রিয়াকশন বা বি স্টিংস বা হচ্ছে কিছু অ্যালার্জিক কনজাংটিভাইটিস, ইউভিআইটিস, আইবিডি যদি কারো থাকে, বা হিমোলাইটিক অ্যানিমিয়া, হ্যাঁ, তারপরে মাল্টিপল মাইলোমা বা রেসপিরেটরি ডিজিজ যদি কারো থাকে, আরও ইনফ্লামেটরি কিছু কন্ডিশন, ফর এক্সাম্পল আর্থ্রাইটিস বা সেরিব্রাল ইডিমা, মাল্টিপল স্ক্লেরোসিস, অ্যাজমাটা কিন্তু মানে এটা ভুল করা যাবে না, অ্যাজমাটা বলতে হবে, হ্যাঁ। তবে অ্যাসপিরেশন নিউমোনিয়া, নেফ্রোটিক সিনড্রোমে কোনটা ইউজ করা হয়, প্রেডনিসোলন ইউজ করা হয়, ডার্মাটাইটিসে ইউজ করা হয়, সেবারয়েড ডার্মাটাইটিসে ইউজ করা হয়, হ্যাঁ। তবে আবার টপিক্যালিও আমরা কিন্তু গ্লুকোকর্টিকয়েড ইউজ করতে পারি। টপিক্যাল এমন একটা কন্ডিশন নাম হচ্ছে সোরিয়াসিস, কিন্তু সোরিয়াসিসে আমরা কিন্তু ওরাল স্টেরয়েড দিই না, যাক এটা তোমরা পরে পড়বা। ওরাল স্টেরয়েড ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন সোরিয়াসিস, হোয়াট এভার, ম্যালিগনেন্ট এক্সোথ্যালমোস এসব কন্ডিশনে আমরা দিই। সো এই ইন্ডিকেশন এখানে যে কয়েকটা কথা বলা আছে, এই কয়েকটা কথাই যদি তুমি হুবহু বলে দাও, দ্যাট উইল বি মোর দেন ইনাফ, ঠিক আছে। গ্লুকোকর্টিকয়েডের ক্ষেত্রে কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, যেমন যদি কারো লং টার্ম যদি কেউ গ্লুকোকর্টিকয়েড ইউজ করে, মেডিসিনে বই লেখা আছে মোর দেন 3 মান্থস, তবে ডক্টররা নর্মালি মোর দেন 14 ডেজ ইউজ করে না গ্লুকোকর্টিকয়েড, ঠিক আছে। তাহলে ফ্লেয়ার আপ অফ দ্য আন্ডারলাইন ডিজিজ হতে পারে যদি অ্যাডভার্স ইফেক্ট হিসেবে যদি আমরা চিন্তা করি, নসিয়া, ভমিটিং, ওয়েট লস, অ্যাড্রিনাল সাপ্রেশন, পোস্টারাল হাইপোটেনশন, হেডেক, ফিভার, জয়েন্ট মাসল পেইন এগুলো করবে। পোস্টারাল হাইপোটেনশন করবে কারণ গ্লুকোকর্টিকয়েড ব্লাড ভেসেল যাক এটা আমরা পরে বলবো, এটা আমরা এক কথা বলা দরকার নাই। একটু ভেজাল ডায়ালেশনও অনেক সময় করে দিতে পারে, ঠিক আছে। নর্মালি গ্লুকোকর্টিকয়েড ভেজো কনস্ট্রিকশন করে, কিন্তু অ্যাট টাইমস কিছু বইয়ে লেখা আছে যে অনেক সময় ডায়ালেশনও করে দিতে পারে, হ্যাঁ। তারপর ডিউ টু দ্য কন্টিনিউড বা লং টার্ম ইফেক্টের জন্য কুশিং সিনড্রোম হতে পারে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার হতে পারে, এবং হাইপারটেনশন করবে, আমরা বললাম আবার হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডার, ডায়াবেটিস মেলাইটাস করতে পারে, কারণ এটা একটা হাইপার গ্লাইসেমিক একটা হরমোন, ঠিক আছে। পেপটিক অ্যাসিড ডিজিজ করবে, ক্যাটারাক্ট, গ্লুকোমা, এটা হচ্ছে স্টেরয়েড ইনডিউসড গ্লুকোমা বলা হয় এটাকে। আবার সিএনএসএ, হাইপারটেনশন, ডিপ্রেশন, সাইকোসিস এসব কন্ডিশন করবে, অর্থাৎ অ্যাডভার্স ইফেক্টটা গ্লুকোকর্টিকয়েডের আমাদের জানতে হবে। কিছু কন্ডিশন আছে যেগুলোতে আমরা গ্লুকোকর্টিকয়েড দিব না, যেমন ডায়াবেটিসে গ্লুকোকর্টিকয়েড দিই না, কারণ ডায়াবেটিস ইটসেলফ ডায়াবেটিসে হাইপার গ্লাইসেমিয়া হয় ইনসুলিনের অভাবে, আর গ্লুকোকর্টিকয়েড ইটসেলফ কজেস হাইপার গ্লাইসেমিয়া, সো ডায়াবেটিস অ্যাগ্রাভেট হবে। গ্লুকোমাতে করি না কেন, কারণ হচ্ছে স্টেরয়েড দিলে গ্লুকোমা অ্যাগ্রাভেট করে, আবার স্টেরয়েড বেশি দিন খাইলে গ্লুকোমা নিজে থেকে হয়েও যেতে পারে, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি স্টেরয়েড ইনডিউসড গ্লুকোমা, হ্যাঁ। তারপরে হচ্ছে সাইকোসিস, এপিলেপসি, হাইপারটেনশন, পেপটিক আলসার ডিজিজ এসব করবে, এইসব কন্ডিশনে আমরা গ্লুকোকর্টিকয়েড নর্মালি দিই না। সো এগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন, ঠিক আছে, এগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। সো আপাতত এতটুকুই, তোমরা গ্লুকোকর্টিকয়েডে ভালো করে পড়বা। যদি আমি সামারাইজ করি, তোমরা গ্লুকোকর্টিকয়েডের মেকানিজমটা অতটা ইম্পর্টেন্ট না, তবে গ্লুকোকর্টিকয়েডের ইন্ডিকেশন, গ্লুকোকর্টিকয়েডের কন্ট্রাইন্ডিকেশন, গ্লুকোকর্টিকয়েডের অ্যাডভার্স ইফেক্ট, এবং কী ড্রাগস আছে, ড্রাগস ক্লাসিফিকেশন অফ গ্লুকোকর্টিকয়েডস, এইটা কিন্তু লাগবে।
এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টস অফ দ্য গ্লুকোকর্টিকয়েড, হোয়াট আর দ্য পারমিসিভ অ্যাকশন অফ দ্য গ্লুকোকর্টিকয়েড, হোয়াট আর দ্য ইমিউনোসাপ্রেসিভ ইফেক্ট অফ দ্য গ্লুকোকর্টিকয়েড। হ্যাঁ, এটা বলতে হবে। আর তোমাকে যদি কোশ্চেন করে যে হোয়াট আর দ্য ফার্মাকোলজিক্যাল ইফেক্টস প্রডিউসড বাই গ্লুকোকর্টিকয়েড, তখন তুমি বলবে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট, অ্যান্টি অ্যালার্জিক ইফেক্ট, পারমিসিভ ইফেক্ট, ইমিউনোসাপ্রেসিভ ইফেক্ট এবং ইফেক্ট অফ দ্য মেটাবলিজম। লাস্টের দুইটা হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক ইফেক্ট, আর প্রথম থেকে সবগুলাই হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট। এটা রিটেনে আসবেই আসবে, সো আসলে তোমাকে এই কয়েকটা পয়েন্ট আকারেই বলতে হবে। সো থ্যাংক you everyone, and thank you everyone for listening to this lecture wholeheartedly.